আমি আমার দাদা নানাদের কাছে শুনতাম তারা যখন হজ করতে গিয়েছিল তারা নাকি জাহাজে করে হজ করতে গিয়েছিল। তা আমি ছোটবেলায় এই তথ্যটি শুনে বেশ অবাক হয়েছিলাম, কেননা আমি ছোটবেলা থেকে দেখছি হজ করতে গেলে সৌদি আরবে মানুষ সাধারণত বিমানে যায়। তো তাদের জাহাজে যাওয়ার বিষয়টি আসলে আমাকে বেশ ভাবিয়ে তুলেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সিমেন্স। আমরা এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছি এবং সেখানে পরিবহন ও যোগাযোগ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন এই অধ্যায়টি নিয়ে আমরা আজকের আলোচনাটি শুরু করব। তো এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপারে এই অধ্যায়টি আমাদের জানান দিবে আমার সেই দাদা নানার গল্পের মতো, অর্থাৎ পরিবহন ব্যবস্থা আমাদের সভ্যতাকে কতখানি এগিয়ে নিয়েছে, কিভাবে আমাদের সভ্যতাকে পথ দেখিয়েছে, আমরা সেটি জানবো আজকের ভিডিও থেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সড়কপথ উন্নয়নের নিয়ামক, প্রধান সড়ক সমূহ এবং এর সুবিধা অসুবিধা নিয়ে, অর্থাৎ মূল যে আলোচনাটি থাকবে সেটি হচ্ছে সড়ক পথ কেন্দ্রিক। তো সড়ক পথ শুনেই তোমরা বুঝতে পেরেছো আমরা আসলে মানে তোমাদের চোখে একটি ছবি ভেসে উঠেছে যে আমরা আসলে কোন পথ ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারি। তো চলো বন্ধুরা, এই আলোচনাটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি সড়ক পথ অর্থাৎ বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা নেই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আসলে পরিবহন বলতে তুমি আমি কি বুঝি, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে আমরা কখনো বিমান যোগে যাই, আমরা কখনো জাহাজে যাই, আবার কখনো ট্রেনে যাই, গাড়িতে যাই। দেখা গেছে তোমার কোনো এক বন্ধু, তুমি থাকো ঢাকায়, সে বন্ধুটি থাকে চট্টগ্রামে, তার জন্য একটি গিফট পাঠাবে, আমরা সেটি পার্সেল করি। তো এই যে বিভিন্ন ধরনের কাজে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের পরিবহন ব্যবস্থা কিন্তু আমাদের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত রয়েছে। তো পরিবহন বলতে আসলে কি বোঝায়? পরিবহন বলতে মূলত স্থলপথ, জলপথ ও আকাশপথে মানুষ ও পণ্য স্থানান্তর করা বোঝায়। অর্থাৎ আমি যদি একটি কলম নিই, আমরা এক স্থান থেকে আরেকটি স্থানে যাব, এটি যদি আমরা স্থলপথ, জলপথ ও আকাশপথে এক স্থান থেকে আরেক স্থানে যে পরিগমন করছি, এই যে এই যোগাযোগ ব্যবস্থাটিকে সৃষ্টি করছি, এই পণ্য এবং মানুষের যে স্থানান্তর ঘটছে, এটিকে আমরা পরিবহন ব্যবস্থা বা পরিবহন হিসেবে বুঝে থাকি। আর্থসামাজিক উন্নয়ন যদি একটি দেশের ঘটাতে হয়, তাহলে সেই দেশের জন্য কিন্তু পরিবহন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে আমরা যখন 47 সালের পূর্বে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের অন্তর্গত ছিলাম, মানে ব্রিটিশ ভারতের অন্তর্গত ছিলাম, তখন কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থা খুব যে উন্নত হয়েছে তাও না। তবু আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখেছি বেশ কিছু রেলগাড়ির প্রচলনটি বাংলাদেশে শুরু হয়েছে। পরবর্তীতে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ সময়ে আমাদের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কিন্তু একদম বিপর্যস্ত হয়ে পড়লো, কেননা একটি যুদ্ধকালীন অবস্থায় আসলে এই ব্যবস্থাটি টিকে থাকা সহজ নয়। তো এরপর আমরা দীর্ঘ একটি সময়ে বাংলাদেশকে কিন্তু অর্থনীতিতে যে উন্নতি, আর্থসামাজিক যে উন্নতি, সেটিকে কিন্তু করতে দেখেনি। কিন্তু একই সাথে যখন শিল্পের বিকাশ ঘটে, যুগপৎভাবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি কিন্তু বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, কেননা তুমি যদি সেই শিল্পের বিকাশটিকে টিকিয়ে রাখতে চাও, তোমার কিন্তু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে। তো 47-এর পূর্বে বাংলাদেশের অধিকাংশ সড়ক পথ, রেলপথ কিংবা জলপথ তৈরি হয়েছিল পশ্চিম বাংলার কলকাতাকে ঘিরে। তো 47 পরবর্তী সময়ে আমরা দেখি চট্টগ্রাম বন্দরনগরী যে চট্টগ্রাম, সেখানে যে সিপোর্ট রয়েছে, সেই বন্দরকে কেন্দ্র করে আমরা একটি পরিবহন ব্যবস্থা ঘটতে দেখেছি এবং পরবর্তীতে দেখা গেছে আমাদের পরিবহন ব্যবস্থা আস্তে আস্তে উন্নতি লাভ করেছে। কিন্তু যদিও সেটি সময়ের সাথে খুব একটি যুগোপযোগী ছিল না। কিন্তু 71 সালে যখন আমরা বিকলাঙ্গ হয়ে গেলাম যুদ্ধের পর, তারপর কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা, সে অবস্থায় পৌঁছতে যে এত বছর সময় লেগেছে, এর পেছনে কিন্তু পরিবহন ব্যবস্থার একটি উন্নতি হয়নি ব্যাপক সময় ধরে, এটিকেও কিন্তু আমরা দায়ী করতে পারি। যেমন আমরা এই শতাব্দীতে এসে পদ্মা সেতু নির্মাণের
চিন্তা করছি, অথচ দক্ষিণাঞ্চলের সাথে যদি এই সেতুর সংযোগ দিয়ে আমরা ঢাকা অঞ্চলের সংযোগটি ঘটাতে পারতাম, যেমনটি আমরা যমুনা সেতু দিয়ে, বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতু দিয়ে উত্তরাঞ্চলের সাথে ঢাকার সংযোগটি ঘটিয়েছি, এতে আমরা অর্থনৈতিক দিক দিয়ে, আর্থসামাজিক দিক দিয়ে কিন্তু বেশ লাভবান হয়েছি। তার মানে আমাদের পরিবহন ব্যবস্থার উন্নতিটি কিন্তু আমরা অনেক পরে এসে দেখতে পারি। তো এই উন্নতিটির ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের রাজনৈতিক অস্থিরতা কিংবা দুর্নীতি এর পেছনে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। তো পরবর্তীতে যদিও এখন আমরা অনেকটাই উন্নত হয়েছি, অনেকগুলো প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, তো বাংলাদেশের পরিবহন ব্যবস্থার দিকে যদি তাকাই, তাহলে যদি আমরা দেখি বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে মূলত 3 ভাগে বিভক্ত করা যায়। এই 3 ভাগের মধ্যে আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি আকাশপথ, জলপথ, এবং এইখানে আরেকটি পথ দেখতে পাচ্ছি যেটিকে আমরা স্থলপথ নামে চিনে থাকি। তো আকাশপথ, জলপথ এবং স্থলপথ, এই 3টি মিলে হচ্ছে 3 ভাগে বিভক্ত করার বিষয়টি আসে। কিন্তু স্থলভাগকে আবার আমরা 2 ভাগে বিভক্ত করতে দেখি। তো স্থলভাগের 2 ভাগে বিভক্ত হওয়া কোনগুলো, সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। তো আমরা যদি এখন দেখি পরিবহন ব্যবস্থা, তাহলে স্থলপথ, জলপথ এবং আকাশপথকে দেখছি। স্থলপথ, জলপথ এবং আকাশপথ। তো স্থলপথকে আমরা বলেছিলাম 2 ভাগে বিভক্ত হয়েছে, একটি হচ্ছে সড়ক পথ আর একটি হচ্ছে রেলপথ। তো আজকে আমরা কোনটি নিয়ে জানবো? আজকে আমরা সড়ক পথ নিয়ে জানার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকটি সেটি নিয়ে আমরা জানা শুরু করি। সড়ক পথ কিংবা রোডওয়েজ, অর্থাৎ দেশের সার্বিক উন্নতি যদি তুমি ঘটাতে চাও, তাহলে সড়ক পথের উন্নয়ন, এর অবকাঠামোগত উন্নয়ন কিন্তু বাধ্যতামূলক। এবং দেখি আমরা যাত্রী মালামাল পরিবহনের দিক দিয়ে কিন্তু রেলপথ কিংবা নৌপথ বা বিমান পথের মধ্যে কিন্তু আমরা সড়ক পথকেও গুরুত্বপূর্ণ স্থান পেতে দেখি। তো দেশের মোট যাত্রী ও মালামাল পরিবহনের দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় সড়ক পথে যথাক্রমে 88% যাত্রী ও 80% মালামাল পরিবহন হয়ে থাকে। অর্থাৎ মোট যে যাত্রী সেটি হচ্ছে 88% যাত্রী, মোট যাত্রীর 88% এবং মোট মালামালের আমরা 80% সড়ক পথে পরিণত হতে বা পরিবহিত হতে দেখি। তো এই যে মালামাল পরিবহনের বিশাল একটি চাপ কিন্তু আমাদের যে সড়ক ব্যবস্থা রয়েছে তাকে কিন্তু নিতে হয়। তো এই পথটির যদি যথাযথ উন্নতি সাধন আমরা না করতে পারি, তাহলে আমাদের যে আর্থসামাজিক উন্নতি, আমাদের যে অর্থনীতির উন্নতি, এটিরও কিন্তু আমরা উন্নতি করতে পারবো না। তো 1972 সালে দেশের মোট সড়কের পরিমাণ ছিল 4175 কিলোমিটার। তো এর মধ্যে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা সড়ক এগুলোকে আমরা অন্তর্গত থাকতে দেখছিলাম। তো এই সংখ্যাটি তোমরা বিভিন্ন তথ্যসূত্র বা বইয়ে বিভিন্ন রকম দেখতে পারো, তবে এর কাছাকাছি সংখ্যাই তোমরা দেখবে। তথ্যের ভিন্নতা ঘটতেই পারে বিভিন্ন উৎস অনুসারে। তো 1990 সালের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পারবো দেশে মোট সড়কের পরিমাণ কিন্তু, যেটি 72 ছিল 4175 কিলোমিটার, 1990 সালে দেশের মোট সড়কের পরিমাণ ছিল 13,629 কিলোমিটার। অর্থাৎ 4175 কিলোমিটার থেকে সেটি 13,629 কিলোমিটারে উন্নীত হয়েছে। এবং 2018 সালের পরিসংখ্যানে আমরা দেখতে পাই দেশের মোট সড়ক আমরা 21,302 কিলোমিটার দেখতে পাই। অর্থাৎ 1972 সালে আমরা দেখতে পাই 4175 কিলোমিটার, 1990 সালে 13,629 কিলোমিটার, 2018 সালে সেটি বেড়ে গিয়ে দাঁড়ায় 21,302 কিলোমিটার। তো আমরা দেখছি দিন দিন আমরা অন্তত এই ক্ষেত্রে আমাদের যে সড়ক ব্যবস্থা সেটিকে বৃদ্ধি পেতে দেখছি, সড়ক পথটিকে এক্সপান্ড হতে দেখছি। তো 2018 সালে দেশের মোট সড়কের মধ্যে 16% জাতীয় সড়ক, যে তথ্যগুলো দেখলাম এর মধ্যে 20% আঞ্চলিক সড়ক এবং 64% হচ্ছে জেলা সড়ক। অর্থাৎ 2018 সালে আমরা যে চিত্রটি দেখতে পেলাম, অর্থাৎ যেখানে দেখলাম 21,302 কিলোমিটার রয়েছে, সেখানে
16% আমরা জাতীয় মহাসড়কের অন্তর্ভুক্ত করতে পারি, 20% আঞ্চলিক মহাসড়কের অন্তর্ভুক্ত করতে পারি এবং 64% জেলা সড়কের অন্তর্ভুক্ত করতে পারি। তাছাড়া দেশের বিভিন্ন প্রকারের আমরা কিন্তু সেতু, কালভার্ট এগুলো কিন্তু দেখতে পারি। তো আমরা দেখি যে দেশে বিভিন্ন প্রকারের 7741টি সেতু রয়েছে। এই তথ্যগুলো আবারও বলছি, বিভিন্ন বইয়ে তথ্যের উৎস অনুসারে এক্ষেত্রে কিন্তু ভিন্নতা লক্ষ্য করা যায়। 13,751টি কালভার্ট রয়েছে এবং 55টি ফেরিঘাটে আমরা দেখি বিভিন্ন প্রকারের মোট 134টি ফেরি চালু রয়েছে। তো দেশের যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, এর মধ্যে কিন্তু আমরা দেখি আমাদের দেশ যেহেতু নদীমাতৃক একটি দেশ, তো এদেশে কিন্তু মানে বন্যা হয়ে থাকে প্রতি বছর, বৃষ্টিপাত হয় আমাদের। এছাড়াই অর্থনৈতিক দিক দিয়েও আমরা খুব একটি সচ্ছল নই, মূলধনের স্বল্পতা রয়েছে, নির্মাণ সামগ্রীর পর্যাপ্ততা আমরা আমাদের দেশে লক্ষ্য করি না। তারপরও আমরা দেখছি যে ইতোমধ্যে আমরা যমুনা সেতু তৈরি করেছি, সেটির সাথে উত্তরবঙ্গের কিন্তু বড় একটি যোগাযোগ ব্যবস্থা আমরা তৈরি করতে পেরেছি, পদ্মা সেতু তৈরি হচ্ছে। এছাড়াও স্থানীয়ভাবে ঢাকা শহরে আমরা মেট্রো রেল চালু হতে দেখছি, কিংবা আমরা এছাড়াও দেখেছি যে কর্ণফুলী টানেল চালু হতে। তো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় আমরা কিন্তু উন্নতিটি করার চেষ্টা করছি। তো সড়ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু নিয়ামক কিংবা কিছু ফ্যাক্টর রয়েছে। তো চলো বন্ধুরা সেই ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করা যাক। তো সড়কের উন্নয়নে আমরা যে ফ্যাক্টরগুলো দেখি, এর অন্যতম হচ্ছে ভূপ্রকৃতি। তো আমি যখন গিয়েছিলাম বান্দরবনে একটি ফিল্ড ট্যুরে, তো সেখানে কিন্তু দেখেছি যে সড়ক নির্মাণ এটি কিন্তু বেশ ব্যয়বহুল। এবং আমরা বান্দরবন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে একদিন অবস্থান করছিলাম এবং সেখানে যে সামরিক বাহিনীর যে সকল লোক রয়েছে তাদের সাথে আলোচনা করে বা সেখানকার স্থানীয় মানুষদের সাথে আলোচনা করেও দেখেছি যে সেখানে কিন্তু সড়ক পথ তৈরি করার ক্ষেত্রে তাদের যে ভূপ্রকৃতি সেটা কিন্তু একটু বাধা হয়ে দাঁড়ায়। তো পার্বত্য অঞ্চলগুলোতে পাকা সড়ক নির্মাণ ও সংরক্ষণ কিন্তু বেশ কষ্টসাধ্য বিষয়, কেননা উঁচু উঁচু বন্ধুর প্রকৃতির একটি ভূপ্রকৃতি আমরা দেখতে পারি। উঁচু উঁচু পাহাড় থাকে, সেগুলোকে কেটে সড়ক নির্মাণ করতে হয়। আবার অনেক সময় দেখতে পারি ভূমিধসের ফলে সেই সড়কগুলোকে ক্ষতিগ্রস্ত হতে আমরা দেখি। তো এগুলো সংরক্ষণ করা যেমন কষ্টসাধ্য, তেমনি নির্মাণ করাও কিন্তু তেমনি ব্যয়বহুল। অপরদিকে সমভূমি অঞ্চলে সড়ক নির্মাণ কিন্তু সহজসাধ্য, যার ফলে পৃথিবীর অধিকাংশ অঞ্চলে কিন্তু আমরা দেখছি যে সড়ক পথ সমভূমি অঞ্চলে কিন্তু গড়ে উঠেছে, যার জন্য ধরো নেপাল, তিব্বত, ভুটান, সুইজারল্যান্ডের মতো এলাকাগুলো যেগুলোতে আসলে পার্বত্য অঞ্চলের সংখ্যা বেশি রয়েছে, সে সকল অঞ্চলে আমরা কিন্তু দেখি সড়ক পথ খুব একটি প্রসার লাভ করেনি। কিন্তু সমভূমি অঞ্চলের যে দেশগুলো রয়েছে, যেহেতু নির্মাণ ব্যয় সেখানে কম, মাটি কাটা বা এগুলো কাটার প্রয়োজন পড়ে না, পাহাড়ের মতো ভূমিধসের সম্ভাবনা বা থাকে না বললেই চলে, কিংবা পাহাড় কেটে যেভাবে সড়কগুলো নির্মাণ করতে হয় সে ধরনের ঝক্কি ঝামেলা আমরা সমতল ভূমিতে দেখি না, যার ফলে কিন্তু ভূপ্রকৃতি এক্ষেত্রে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদিও আমাদের দেশ কিন্তু নদীমাতৃক দেশ, আমরা বাংলাদেশের আনাচে কানাচে অনেক নদী, খাল, বিল এগুলোকে বয়ে যেতে দেখি, যার ফলে এই সকল মানে ওয়াটার বডিসের আধিক্যটি বেশি থাকার কারণে আমাদের কিন্তু অনেক ধরনের সেতু নির্মাণ করতে হয়। তো এরপরই আসে জলবায়ুর ব্যাপারটি। তো সড়ক নির্মাণের ক্ষেত্রে কিন্তু জলবায়ু খুব গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে। ধরো আমরা যদি দেখি বৃষ্টিবহুল অঞ্চলে, তাহলে দেখো বৃষ্টিবহুল অঞ্চলে আমরা দেখি হালকা মাটি বৃষ্টিধারার প্রভাবে সহজে ক্ষয়প্রাপ্ত হয়। সেটি মেকানিক্যাল ওয়েদারিং হতে পারে, সেটি কেমিক্যাল ওয়েদারিং এর ফলে হতে পারে, কিংবা নদী বিধৌত যে অঞ্চলগুলো রয়েছে বা স্থানান্তরিত হয় বলে এই অঞ্চলগুলোতে প্রতি বছর সড়ক সংরক্ষণের ফলে কিন্তু আমরা অনেক ব্যয়বহুল একটি খরচ দেখতে পারি। কিংবা নদীমাতৃক দেশগুলোতে যেখানে আসলে প্রতিবার বন্যা হয়, এর ফলে কিন্তু সড়কগুলোতে আমরা সাধারণত ক্ষতিগ্রস্ত হতে দেখি, সেগুলো আবার
পরবর্তীতে ঠিক করতে হয়, সেগুলো আবার রিস্ট্রাকচারের কাজ চলে, এতে কিন্তু আমাদের খরচ অনেক বেড়ে যায় এগুলো দেখাশোনা করার ক্ষেত্রে। এরপর আমরা তুষারপাত বিশিষ্ট অঞ্চলগুলোতে দেখি। তুষারপাত বিশিষ্ট অঞ্চলগুলোতে আমরা দেখি তুষার পরিষ্কার না থাকলে, তুষার যদি জমে যায় রাস্তার উপর, সে রাস্তায় কিন্তু যান চলাচলটি বিঘ্নিত হয়ে পড়ে, সহজে যান চলাচল করতে পারে না। যার ফলে তুষারপাত বিশিষ্ট অঞ্চলগুলোতে প্রতিদিনই দেখা যায় এই বরফগুলোকে সরিয়ে পথ পরিষ্কার করতে হয়। আর যদি বেশি পরিমাণ তুষার জমে, দেখা যায় কয়েকদিন যোগাযোগ ব্যবস্থায় কিন্তু ব্যাপক বিঘ্ন ঘটতে পারে। যার ফলে দেখছি যে জলবায়ু যে অঞ্চলে যেমন হবে, প্রতিটি তো কিছু না কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো কিন্তু সেই দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় কিন্তু প্রভাব ফেলে। এরপর মরু অঞ্চল, এটি হবে মরু অঞ্চল। মরু অঞ্চলে আমরা দেখতে পারি যে অনেক সময় বায়ু দ্বারা তাড়িত যে বালুকা রয়েছে আশেপাশে, সেগুলো রাস্তায় জমাট হয়। মরু ঝড় যখন হয়, সেই বালুগুলোকে আমরা দেখি বালু রাশি হয়ে রাস্তায় জমাট হতে, তো তখন সেগুলোকে আবার না সরালে কিন্তু তার উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারে না, বালুর উপর দিয়ে। তো অনেক সময় এগুলোকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেখি, কিংবা রাস্তায় এগুলো আটকে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নতা সৃষ্টি করতে দেখি। তো এগুলো ঠিক করতে কিংবা এগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটা কষ্টসাধ্য কাজ এবং অনেকটা ব্যয়বহুল হয়ে পড়ে। তো কোন দেশের জলবায়ু কেমন, সেটির উপর নির্ভর করেও কিন্তু আমাদের সড়ক পথের কথাটি চিন্তা করা উচিত। এরপর আসে অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা। যে কোনো কিছু নির্মাণ করতে গেলে কিন্তু মূলধনের পরিমাণ কিন্তু যথেষ্ট থাকতে হবে। তো আদর্শ সড়ক বা ভালো সড়ক নির্মাণের ক্ষেত্রে বা সংরক্ষণের ক্ষেত্রে আমরা দেখতে পারি যথেষ্ট পরিমাণ মূলধন কিন্তু নিয়োগ করতে হবে। দেখা গেছে নিম্নভূমি অপেক্ষা সড়ক উঁচু করার জন্য কিন্তু, ধরো একটি অঞ্চলে নিম্নভূমি, সেখান থেকে সড়কটি তুমি উঁচু করবে, নইলে বন্যার পানিতে দেখবে প্রতি বছরই সড়কটি প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন কিন্তু সেখানে অনেক মাটি সরবরাহ করতে হয়। অনেক দূর দূর থেকে আমরা দেখি বিভিন্ন মাটি পাথর এনে এই জায়গাটিকে উঁচু করতে হয়, এখানে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়। এছাড়া আমরা দেখি যে বিভিন্ন দূরবর্তী অঞ্চলগুলো থেকে কাকর পাথর এগুলো নিয়ে আসতে, ইট তৈরি করতে, কিংবা বিভিন্ন ভারী ভারী যন্ত্রপাতি যেগুলো সড়ক পথ নির্মাণ কাজে ব্যবহার করা হয়, কিংবা আধুনিক প্রযুক্তি যেগুলো ব্যবহার করা হচ্ছে, যেমন আমাদের পদ্মা সেতুর খরচ যে পাইলিং করা হয়েছে, সেটি কিন্তু অত্যধিক ব্যয়বহুল এবং আধুনিকতা সম্পন্ন। তো এই যে সকল কাজে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়। তো আমরা এছাড়াও দেখি সড়ক পথে যে মাটির ক্ষয় হয়ে থাকে মাঝে মধ্যে, এই মাটির ক্ষয়গুলো বন্ধ করতে আমরা সড়কের ঢাল অংশে দেখি ঘাস লাগাতে, কিংবা গাছ লাগাতে, গাছ রোপণ করতে। এই যে বিভিন্ন ধরনের খরচ কিন্তু রয়েছে একটি সড়ক সংরক্ষণ করতে বা রক্ষণাবেক্ষণ করতে। তো যাত্রী ও পণ্যদ্রব্য পরিবহন বৃদ্ধি পেলে কিন্তু দীর্ঘ প্রশস্ত সড়ক পথের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। ধরো একটি অঞ্চলে তুমি যদি এখন মাওয়া সড়কের দিকে যাও, দেখবে সেটি কিন্তু বেশ প্রশস্ত করা হয়েছে, আগে কিন্তু এতটা প্রশস্ত ছিল না। মূলত পদ্মা সেতু যখন হয়ে যাবে, তখন কিন্তু দক্ষিণাঞ্চলের সাথে এই যে ঢাকা অঞ্চল, এর সাথে কিন্তু একটি ব্যাপক যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হবে। আমাদের যে অর্থনৈতিক উন্নতি, পরিবহন ব্যবস্থা দ্রুততার সাথে আমরা এদিকটিতে প্রসার লাভ করব। তখন যদি এই সড়ক পথগুলো প্রশস্ত না হয়, তখন কিন্তু সরু সড়ক পথে যানজটের একটি ঝক্কি ঝামেলা থেকে যাবে। দেখা যাবে আমরা যদি রাস্তাটি প্রশস্ত করতে না পারি, এখানে জ্যাম লেগে আছে, 2-3 দিন থাকছে, প্রচুর শ্রম ঘন্টা এখানে নষ্ট হতে দেখব। তো যখনই পণ্যদ্রব্য পরিবহন বৃদ্ধি পাবে, যাত্রী পরিবহন বৃদ্ধি পাবে, আমরা কিন্তু সড়ক পথগুলোকে প্রশস্ত করতে দেখব, কিংবা আরো বেশি বেশি সড়ক পথ আধুনিক প্রযুক্তিতে সেগুলো নির্মাণ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করব। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি প্রধান সড়কগুলো দেখি, তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল যে রোডগুলো রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের ম্যাপে দেখতে পাচ্ছ, যেখানে লাল রঙের যে চিহ্নিত ম্যাপটি এবং প্রায় গোলাপি রঙের চিহ্নিত ম্যাপগুলো হচ্ছে রিজিওনাল রোড। তো বাংলাদেশের যে প্রধান সড়ক সমূহ, এর মধ্যে আমরা একটি দেখতে পারি যে ঢাকা থেকে মূলত চিটাগং পর্যন্ত একটি সড়ক রয়েছে। তো এটি বাংলাদেশের অন্যতম প্রধান সড়ক। তো ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই সড়ক পথের দৈর্ঘ্য কিন্তু 295 কিলোমিটার।
তো এই সড়ক পথটি আমরা দেখি ঢাকা থেকে দাউদকান্দি সেতু পার হয়ে পরবর্তীতে কুমিল্লা, তারপর ফেনী, এরপর আমরা দেখি কুমিল্লা ফেনী হয়ে কিন্তু চট্টগ্রামে পৌঁছায় এবং পরবর্তীতে চট্টগ্রাম থেকে এর একটি শাখাকে আমরা দেখি যে কক্সবাজারে যেতে এবং অপর একটি শাখাকে দেখি রাঙামাটির দিকে যেতে এবং আরেকটি শাখা আমরা দেখি বান্দরবন পর্যন্ত কিন্তু যেয়ে থাকে। অর্থাৎ চট্টগ্রাম থেকে একটি শাখাপথ আমরা কক্সবাজার হয়ে টেকনাফ, এরপর একটি শাখাপথ কাপ্তাই, একটি শাখাপথ রাঙামাটি, অপরটি বান্দরবন পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি দাউদকান্দি সেতু পার হয়ে কুমিল্লা ও ফেনীর মাধ্যমে চট্টগ্রামকে ঢাকার সাথে যুক্ত করেছে, পরবর্তীতে আমরা দেখলাম সেটিও অন্যান্য জেলাকে কানেক্ট করতে কিন্তু সাহায্য করেছে এবং এই রিজিয়নটিতে আমাদের ভ্রমণ করার অভিজ্ঞতা হয়েছিল ফিল্ড ওয়ার্কে। তখন কিন্তু আমরা এই সড়ক পথ ধরে প্রথমে চট্টগ্রাম এবং সেখান থেকে বান্দরবন ক্যান্টনমেন্টে পৌঁছাই। তো এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ঢাকা খুলনা সড়ক পথ এবং ঢাকা থেকে খুলনা সড়ক পথের যে দৈর্ঘ্য সেটি 231 কিলোমিটার এবং এই সড়ক পথে আমরা দুটি ফেরি দেখতে পারবো। এই সড়ক পথে আমরা দেখতে পাচ্ছি কয়টি ফেরি? দুটি ফেরি দেখতে পারবো। তো এই পথটি আমরা দেখি যে ফরিদপুর, মাগুরা হয়ে যশোর হয়ে খুলনায় গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে ফেরি পার হয়ে ফরিদপুর, মাগুরা, তারপর যশোর থেকে খুলনায় গিয়ে কিন্তু শেষ হয়েছে এবং এই সড়ক পথের দৈর্ঘ্যটি আমরা দেখছি 231 কিলোমিটার এবং এর একটি শাখা পথ পরবর্তীতে আমরা পিরোজপুর এবং সাতক্ষীরা পর্যন্ত যেতে দেখি। অর্থাৎ এর শাখা পথটি যেমন আমরা চট্টগ্রামের ক্ষেত্রে সেটি বান্দরবন কিংবা রাঙামাটি এবং কক্সবাজারে যেতে দেখেছিলাম, তেমনি এর শাখাপথটি আমরা একটি সাতক্ষীরা এবং আরেকটি আমরা পিরোজপুরে যেতে দেখি। তো বন্ধুরা, আশা করছি ঢাকা খুলনা সড়ক পথটি সম্পর্কে তোমরা অবগত হয়েছো ঠিক মতো। এরপর আমরা যে সড়ক পথটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা ও সিলেট সড়ক পথ। ঢাকা থেকে সিলেট সড়ক পথকে আমরা দেখি যে 241 বর্গ কিলোমিটার ঢাকা থেকে সিলেটের সড়ক পথের যে দৈর্ঘ্য এবং এই পথটি ঢাকা থেকে দাউদকান্দি, ময়নামতি এবং ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটে গিয়েছে এবং এই পথেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো ঢাকা থেকে সিলেট পথের দৈর্ঘ্য কিন্তু আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি, যেখানে ঢাকা থেকে খুলনা দেখেছিলাম আমরা 231 কিলোমিটার, ঢাকা থেকে চট্টগ্রাম দেখেছিলাম 295 কিলোমিটার, সেখানে ঢাকা থেকে সিলেট হচ্ছে 241 কিলোমিটার এবং সিলেট থেকে একটি শাখা পথের মাধ্যমে এটিকে আমরা সুনামগঞ্জ পৌঁছাতে দেখি, সুনামগঞ্জ পর্যন্ত বিস্তৃত হতে দেখি। তো এরপর আমরা যেটি নিয়ে জানবো সেটি হচ্ছে ঢাকা রাজশাহী পথ নিয়ে। এই পথটি তো আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। বুঝতে পারছো, জিওগ্রাফি নিয়ে যদি পড়ো তোমার কিন্তু সারা দেশে ফিল্ড ওয়ার্ক করার অনেক সৌভাগ্য হবে। তো ঢাকা থেকে রাজশাহী সড়ক পথ অর্থাৎ ঢাকা থেকে টাঙ্গাইলের মধ্য দিয়ে আমরা দেখতে পারি টাঙ্গাইল হয়ে তারপর বঙ্গবন্ধু সেতু, ঠিক এই অংশটিতে বঙ্গবন্ধু সেতু পার হয়ে পাবনা এবং নাটোরের উপর দিয়ে, নাটোর শহরের ভেতর দিয়ে আমরা দেখি 298 কিলোমিটার দীর্ঘ এই পথটি রাজশাহী পর্যন্ত পৌঁছেছে। তো ঢাকা থেকে রাজশাহী পথের যে দৈর্ঘ্য আমরা দেখতে পেলাম পাবনা ও নাটোর শহরের ভেতর দিয়ে, সেটি 298 কিলোমিটার দীর্ঘ একটি পথ ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত আমরা পৌঁছতে দেখলাম। তো এরপর আমরা যে পথটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকা রংপুর দিনাজপুর সড়ক পথ। এটি বাংলাদেশের দীর্ঘতম সড়ক পথ এবং এই সড়ক পথে আমার অনেকবার যাতায়াতের অভিজ্ঞতা হয়েছে, যেহেতু আমি ছোট থেকে বড় হয়েছি গাইবান্ধা এবং এখন থাকি ঢাকায়। তো এই সড়ক পথটি কিন্তু আমার ছোট থেকে ঢাকায় দেখা যেত, আসার সময় এটিকে ব্যবহার করতে হতো। তো ঢাকা থেকে 309 কিলোমিটার দীর্ঘ, এটি কিন্তু বাংলাদেশের দীর্ঘতম সড়ক পথ। 309 কিলোমিটার দীর্ঘ এই সড়ক পথটি টাঙ্গাইল দিয়ে, অর্থাৎ এই অঞ্চল দিয়ে টাঙ্গাইল দিয়ে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে বগুড়া হয়ে তারপর আমরা দেখি গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুর পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ আমরা এটিকে একদম ঢাকা রংপুর দিনাজপুর মহাসড়ক পর্যন্ত বলতে পারি। তো রংপুর থেকে একটি শাখা পথের মাধ্যমে এটিকে আমরা দিনাজপুর পর্যন্ত বিস্তৃত হতে দেখেছি এবং এই সড়ক পথটি কিন্তু বাংলাদেশের দীর্ঘতম সড়ক পথ। এরপর আমরা যেটি দেখি ঢাকা ময়মনসিংহ সড়ক পথ। এই সড়ক পথটি সাধারণত ঢাকা থেকে জয়দেবপুর হয়ে ময়মনসিংহে গিয়ে পৌঁছেছে এবং এই পথের দৈর্ঘ্য আমরা দেখি 121 কিলোমিটার। অর্থাৎ এই যে ঢাকা এবং এই যে ময়মনসিংহ, সেটি
জয়দেবপুর হয়ে ময়মনসিংহে গিয়ে পৌঁছায় 121 কিলোমিটার পথ অতিক্রম করে, এবং ময়মনসিংহ থেকে একটি শাখা পথকে আমরা জামালপুর এবং অপর একটি শাখা পথকে আমরা নেত্রকোনা পর্যন্ত পৌঁছাতে দেখি। তো ঢাকা ময়মনসিংহ সড়ক পথের দৈর্ঘ্য আমরা জানলাম 121 কিলোমিটার। এরপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকা বরিশাল সড়ক পথ। আমার অনেক বন্ধুর বাসায় বরিশাল সড়ক পথে, তো তাদের বাসায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে আমার। তো এই বরিশাল সড়ক পথের যে দৈর্ঘ্য সেটি ঢাকা থেকে ফরিদপুর ও গৌরনদী হয়ে বরিশাল পর্যন্ত এই সড়ক পথের মোট দৈর্ঘ্য কিন্তু 249 কিলোমিটার, এবং এই পথে কিন্তু একটি ফেরি পাড়ি দিতে হয়, এবং বরিশাল থেকে একটি শাখা পথের মাধ্যমে এটিকে আমরা দেখি পটুয়াখালী পর্যন্ত বিস্তৃত হতে। তো বুঝতে পারছি এটিও কিন্তু অনেক বড় একটি পথ, যেখানে কিন্তু মাঝখানে একটি ফেরি রয়েছে। তো বরিশাল পথে আমরা আরেকটি যেটি দেখি যে বরিশাল থেকে একটি শাখা পথের মাধ্যমে এটি পটুয়াখালী পর্যন্ত বিস্তৃত হয়, তবে ভায়া মাওয়া বলতে মাওয়া হয়ে এই পথের দৈর্ঘ্য কিন্তু 177 কিলোমিটার হয়। অর্থাৎ মাওয়া হয়ে যদি আমরা যাই তাহলে এই পথের দৈর্ঘ্যটি নেমে আসবে 177 কিলোমিটারে। আর ঢাকা থেকে ফরিদপুর গৌরনদী হয়ে বরিশাল পর্যন্ত যদি পৌঁছায় সেটি 249 কিলোমিটার। তো এরপর যেটি দেখবো আমরা সেটি হচ্ছে ঢাকা বাগেরহাট মংলা সড়ক পথ, এবং এই পথের দৈর্ঘ্যটি আমরা দেখি 235 কিলোমিটার। এরপর যদি আমরা দেখি সড়ক পথের সুবিধা অসুবিধা নিয়ে, তাহলে চলো বন্ধুরা আমরা একটু সুবিধা সমূহ নিয়ে আলাপ করি। সুবিধা সমূহ আমরা দেখতে পারি যে স্বাচ্ছন্দ্য গতি সড়ক পথের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সুবিধা, অর্থাৎ রেলপথ বা নদী পথে ইচ্ছা মাফিক কিন্তু চলাচল করা যায় না, অর্থাৎ চাইলে তুমি একদিক এটির নির্দিষ্ট রুট থাকে। তো সড়ক পথের ক্ষেত্রেও থাকে, কিন্তু এই রুটগুলোকে আমরা সাব রুট হয়ে কানেক্টও করতে দেখি। তো এই ক্ষেত্রে কিন্তু সড়ক পথের সুবিধা রয়েছে যে স্বাচ্ছন্দ্য গতিতে কিন্তু সড়ক পথ চলাচল করতে পারে, এবং সড়ক পথে মালপত্র বা আরোহী কিন্তু একদম খুব কাছাকাছি ঘরের দরজায় গিয়ে পৌঁছাতে পারে। এবং সড়ক পথ কিন্তু নদীর বা রেলপথের পরিপোষক, অর্থাৎ যাত্রী বা পণ্য পরিবহনে আমরা যখন দেখি সড়ক পথের মাধ্যমে নদীর ঘাটে বা রেল স্টেশনে কিন্তু পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ নদীর ঘাট কিংবা রেলপথের পরিপোষক হিসেবে কিন্তু এই সড়ক পথগুলো কানেক্টেড থাকে একটি আরেকটির সাথে। এরপর যেটি আমরা দেখি যে দূরবর্তী গ্রামাঞ্চলে পণ্য পরিবহনে কিন্তু সড়ক পথে খুব সুবিধা হয়, কেননা দূরবর্তী গ্রামাঞ্চলগুলোতে আমরা দেখি যে রেল স্টেশন বসানো এগুলো কিন্তু খুব শ্রম সাপেক্ষ ব্যাপার, খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার এবং বেশ ব্যয়বহুল ব্যাপার। তো দূরবর্তী গ্রামাঞ্চলগুলোতে আমরা পণ্য পরিবহন করতে কিন্তু দেখি, যেহেতু সেই পথগুলোতে আমরা রেলপথকে পৌঁছাতে দেখি না, তো সড়ক পথ কিন্তু এই ক্ষেত্রে একমাত্র মাধ্যম হয় এই গ্রামগুলোতে আমাদের পণ্যগুলো পৌঁছে দিতে। এরপর যেটি রয়েছে উৎপাদিত দ্রব্য দ্রুত বাজারজাত করে, অর্থাৎ সড়ক পথ কৃষি পণ্য উৎপাদন ও শিল্প স্থাপনে কিন্তু বেশ সহায়তা করে, কেননা উৎপাদিত যে দ্রব্যগুলো রয়েছে এগুলোকে আমরা দেখি নদী পথ কিংবা রেলপথে কিন্তু অনেক ক্ষেত্রেই সময় সাপেক্ষ ব্যাপার, এটি অনেকখানি পথ ঘুরে যেতে হয়, কিন্তু সড়ক পথে যেহেতু দ্রুত যোগাযোগ ব্যবস্থাটি আমরা করতে পারি, তাই যে কোনো পণ্যের বাজারজাতকরণ কিংবা এটি কিন্তু দ্রুততর সময়ে কমপ্লিট হতে পারে, এবং কৃষি পণ্য উৎপাদন এবং শিল্প স্থাপনে কিন্তু এটি আরো সহায়ক ভূমিকা পালন করে, কেননা এটি যদি দ্রুততম পর্যায়ে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছাতে পারে তখন তুমি দেখবে যে সেই স্থানটিতে কিন্তু অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী ওঠে যদি যোগাযোগ ব্যবস্থাটি ভালো থাকে। এরপর আমরা আর যে সুবিধাটি দেখতে পারি যে বন্ধুর পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু আমরা রেলপথ নির্মাণ এবং রেলপথে পরিবহন সম্ভব নয় বলেই জানি, যেমন বান্দরবন খাগড়াছড়ির এলাকাগুলোতে সেখানে সড়ক পথ হয়তো তৈরি করা অনেক কষ্টসাধ্য কিংবা ব্যয়বহুল ব্যাপার, কিন্তু রেলপথ নির্মাণ বা তৈরি কিন্তু আরো ব্যয়বহুল ব্যাপার, যার ফলে কিন্তু সড়ক পথে সেখানে তুলনামূলকভাবে সহজ মাধ্যম হিসেবে দ্রব্যগুলো পৌঁছানোর একটি অন্যতম উপায় হিসেবে আমাদের সামনে চলে আসে।
এরপর যেটি রয়েছে যে সড়ক পথের নির্মাণ ব্যয় কিন্তু অন্যান্য ব্যয়গুলোর চেয়ে কম। ধরো রেলপথ নির্মাণে যে পরিমাণ খরচ হয়, কিংবা আমরা দেখতে পারি বিমান পথে যে পরিমাণ খরচ হয়, সড়ক পথের নির্মাণ ব্যয় সেগুলোর সাথে যদি তুলনা করি বেশ খানিকটা কম। এছাড়া আমরা যদি দেখি যে অভ্যন্তরীণ বাজারে কিন্তু সড়ক পথের যে চাহিদা বা প্রয়োজন এটি কিন্তু সবচেয়ে বেশি। ধরো কোনো একটি স্থানে দ্রুত ত্রাণের জন্য কোনো একটি ওষুধ পাঠাতে হবে, ত্রাণ পাঠাতে হবে। করোনা মহামারী আমরা দেখি করোনা মহামারীর সময়ে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় হয়তো দ্রুত ভ্যাকসিনগুলো নিতে হবে, এক্ষেত্রে কিন্তু আমরা দেখি সড়ক পথগুলো খুব ভালো যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। তো এইভাবে আমরা দেখি যে সড়ক পথ কিন্তু তার সুবিধাগুলো আমাদেরকে দিচ্ছে। অসুবিধাও কিছু রয়েছে। অসুবিধাগুলো যদি দেখি যে সড়ক পথ নির্মাণ ব্যয় কম হলেও এর রক্ষণাবেক্ষণে কিন্তু প্রচুর পৌনঃপুনিক ব্যয় হয়। অর্থাৎ ওই যে বলছিলাম যে বন্যা হয় বা সড়কের যে পারগুলো সেগুলো ভেঙে যায়, সেগুলো আবার তোমার রক্ষণাবেক্ষণের সেগুলো সংরক্ষণের প্রয়োজন পড়ে, সেগুলো আবার রিস্ট্রাকচার করার প্রয়োজন পড়ে, রিফর্ম করার প্রয়োজন পড়ে, যার ফলে এটিকে রক্ষণাবেক্ষণের জন্য কিংবা সংরক্ষণের জন্য বারবার এই ধরনের ব্যয়গুলো কিন্তু হয়ে থাকে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে অন্যান্য পথের তুলনায় সড়ক পথে পণ্য পরিবহন ব্যয় কিন্তু কিছুটা বেশি। অর্থাৎ জলপথের সাথে যদি তুলনা করি, জলপথ হচ্ছে সবচেয়ে চিপেস্ট ওয়ে, কিন্তু সড়ক পথে সেই তুলনায় কিন্তু পণ্য পরিবহন ব্যয় কিছুটা বেশি হয়ে থাকে। আর সড়ক পথে কম পণ্য কম যাত্রী পরিবাহিত হয়। পক্ষান্তরে পানি পথে আমরা দেখি যে একটি রেলগাড়িতে কিন্তু অনেক পণ্য অনেক যাত্রী নিয়ে চলতে পারে, বিশাল মানে এটি লম্বায় বা আকারে বিশাল হয়ে থাকে। সেটি আমরা লঞ্চের ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রেও দেখতে পারি, কিন্তু আমরা বাস কিংবা গাড়ির ক্ষেত্রে তো দেখতে পারি না। তাই কম পণ্য কম যাত্রী কিন্তু পরিবহন বিশেষে পরিবাহিত হয়, কিন্তু অনেক পরিমাণ পণ্য যাত্রী বা অনেক পরিমাণ গাড়ি এই পথে চলতে পারার জন্য এই জিনিসটিকে আমরা একটু মিটিগেট করতে পারি, এই সমস্যাটিকে। এবং সড়ক পথে ভারী পণ্য বহন করা কষ্টকর হয়ে পড়ে, কেননা ভারী পণ্য বহন করতে গেলে দেখা গেছে সেই গাড়িটির যে স্ট্রাকচার কিংবা সেই গাড়িটির যে বহন ক্ষমতা সেটাও কিন্তু খুব উন্নত মানের হতে হয়। যেমন লেখা থাকে না, এত কেজি পরিবহন ক্ষমতা বিশিষ্ট ট্রাক, এত মন পরিবহন ক্ষমতা বিশিষ্ট ট্রাক। তো এটি কিন্তু ভারী পণ্য যখন তুমি সড়ক পথে বহন করতে নেবে তখন কিন্তু তোমার পরিবহনও সেই মাপের হওয়া লাগবে, তখন কিন্তু তোমার খরচটিও বৃদ্ধি পাবে। এভাবে কিন্তু সড়ক পথের সুবিধা অসুবিধাগুলো আমাদের সামনে ধরা দেয়। তো বন্ধুরা, সড়ক পথে আরেকটি জিনিস যেটি আমরা দেখি, প্রায় দুর্ঘটনা ঘটে থাকে, যেটি আমরা রেলপথ কিংবা জলপথে অনেকটা কম দেখি, কিন্তু সড়ক পথে কিন্তু প্রতি বছর আমরা হাজার হাজার প্রাণকে হারাই এক্ষেত্রে। অর্থাৎ দুর্ঘটনা কিন্তু সড়ক পথে আমরা দেখতে পাই। আমরা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষজনকে, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কখনো গিয়ে থাকো দেখবে সেখানে একটি ভাঙা যে মাইক্রোবাস রয়েছে, তো সেটি কিন্তু বাংলাদেশের একজন পরিচালক, নামকরা পরিচালক তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মনিরের স্মৃতিতে সেটি সংরক্ষণ করা হয়েছিল, কেননা তারা কিন্তু এই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তো এভাবে কিন্তু সড়ক পথে আমরা দেখি দুর্ঘটনার সংখ্যা কিন্তু অনেক বেশি। তো আশা করছি বন্ধুরা তোমাদের সকলের কাছে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথের যে আইডিয়াটি সেটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটি কুইজে চলে যাব। কুইজটি হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ এই সড়ক পথের দৈর্ঘ্য কত? ঢাকা থেকে ময়মনসিংহ যে সড়ক পথটি রয়েছে সেটির দৈর্ঘ্য কত, সেটি যদি তোমরা একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। 3, 2, 1। উত্তরটি হচ্ছে 121 কিলোমিটার। তাহলে ঢাকা থেকে ময়মনসিংহ সড়ক পথের দৈর্ঘ্য হচ্ছে 121 কিলোমিটার। আমি একটু বাকিগুলো মনে করে দিই। ঢাকা থেকে বরিশালের দৈর্ঘ্য ছিল 249, ঢাকা থেকে বাগেরহাট মংলা 235, ঢাকা থেকে চট্টগ্রাম 295, ঢাকা থেকে খুলনা 231, ঢাকা থেকে সিলেট ছিল 243, ঢাকা থেকে রাজশাহী ছিল 258 এবং সবচেয়ে দীর্ঘতম সড়ক ঢাকা রংপুর দিনাজপুর সেটি ছিল 309 কিলোমিটার দীর্ঘ। তো ঢাকা থেকে ময়মনসিংহ সড়ক পথের দৈর্ঘ্য আমরা দেখলাম 121 কিলোমিটার। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমি আল রাব্বি সিমেস আজ এখানেই বিদায় নিচ্ছি। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।